প্রিয় দর্শক, শুভ সকাল। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট নজমুল হক নান্নু, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা। নান্নু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আলোচনা যাবার আগে আজকের দৈনিকের প্রধান শিরোনামগুলো একটু দেখে নিতে চাই। প্রথমেই আছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর প্রধান শিরোনাম, ক্যাডেট কলেজের আদলে হবে 600 শিক্ষা প্রতিষ্ঠান। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম, পলাতক 3 জেনারেল এখন কলকাতার সেনা এলাকায়। হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন তারা। পলাতক আওয়ামী নেতাদের নিয়ে প্রতি সপ্তাহে বৈঠক। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, বিশ্ববাজারে বন্ড ছেড়ে ঋণ নিতে চায় সরকার, আপাতত ছোট আকারে ইস্যুর চিন্তা। চীনের মুদ্রায় পান্ডা বন্ড ছাড়ার আলোচনা, আগে একবার পরিকল্পনা করে শেষ পর্যন্ত সার্বভৌম বন্ড ইস্যু করেনি বাংলাদেশকে এ ধরনের সিদ্ধান্ত অত্যন্ত সতর্কতা ও বিচক্ষণতার সঙ্গে নিতে হবে বলেছেন সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, নিরাপত্তা কৌশল যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, পিজিআরের প্রতি প্রধানমন্ত্রী। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, বিএনপি সহ সব দল সোচ্চার, বিচারের কাঠগড়ায় আওয়ামী লীগও। সন্ত্রাস বিরোধী আইন ও আইসিটি অ্যাক্টে রাজনৈতিক দল সংগঠনের বিচার করা যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের জনগণ এখন হার্ডলাইনে আছে হামিদুর রহমান আজাদ। অন্যায়ের সঙ্গে জড়িত আওয়ামী লীগ এবং ব্যক্তি উভয়কেই যথাযথ বিচারের আওতায় আনা প্রয়োজন, ডক্টর বদিউল আলম মজুমদার। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, সোনা চোরাচালানের গডফাদাররা অধরা, গত 14 বছরের মামলায় 1345টি, দৃষ্টান্তমূলক শাস্তি নেই। প্রকৃত অপরাধীদের ধরতে মানি লন্ডারিং আইনে মামলার প্রস্তাব বিশেষজ্ঞদের। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, বিএমইউর সুপার স্পেশালাইজড চলবে কর্পোরেট ধাঁচে, পিপিবিতে চলবে আরও 4 হাসপাতাল। স্বাস্থ্যসেবায় বড় ধরনের পরিবর্তনের পথে সরকার। দেশপ্রমোদের প্রধান শিরোনাম, আওয়ামী লীগের বিচার নিয়ে আইনি অস্পষ্টতা, সংশয়। আইনি ধারা ও অপরাধের ধরন নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের। আইসিটিতে বিচার কিনা তদন্ত চলছে। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, টাকা নিয়ে যত চ্যালেঞ্জ, নগদ অর্থের প্রবাহ বেরিয়ে যাচ্ছে, তবু ব্যাংকে অলস অর্থ 3,27,000 কোটি টাকা। দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম, জুলাই অভ্যুত্থান, শাওন মাহিদের খুঁটির জোর কোথায়, ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যে তোলপাড়। দৈনিক নয়াদিগন্তের প্রধান শিরোনাম, গুম নিরোধ আইনের খসড়া চূড়ান্ত, মানবাধিকার কমিশনকে বাদ দিয়ে তদন্তের দায়িত্বে আইসিটি ও পুলিশের হাতে ন্যস্ত, কূটনীতিকদের নিয়ে আজ উচ্চ পর্যায়ের বৈঠক। দৈনিক মানবজমিনের প্রধান শিরোনাম, কাঁদছে ইরান, নিরাপত্তা কৌশল যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় প্রধানমন্ত্রী। দৈনিক বণিক বার্তা প্রধান শিরোনাম, স্কুল ফিডিংয়ে মানহীন খাবার, সন্তানের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে দুশ্চিন্তায় অভিভাবক। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, গ্রোয়িং আপ ইন ক্যাকোফনি। ডেইলি অবজারভারের প্রধান শিরোনাম, গোস্ট বিল জল্ট আরইবি কনজিউমার্স অ্যামিড আউটসোর্সিং লোডশেডিং। নিউজের প্রধান শিরোনাম, মিজলস আনস্টপেবল ডিসপাইট ভ্যাকসিনেশন। তো নানু, এই ছিল আজকের দৈনিকের প্রধান শিরোনাম। আজকে খেলার দিয়ে শুরু করতে যাই। অবশ্যই। আজকে ব্রাজিল বিশ্বকাপ থেকে ছিটকে গেছে নরওয়ের সাথে 2-1 গোলে হেরে। তো এই যে ব্রাজিল এবং আর্জেন্টিনা, বাংলাদেশের মানুষ 2 শিবিরে বিভক্ত। তো ব্রাজিলের এই হেরে যাওয়া বিশ্বকাপের বাংলাদেশের বিশ্বকাপের রং কিছুটা বিবর্ণ হলো কিনা? আচ্ছা, আপনাকে ধন্যবাদ জাহাঙ্গীর আকন্দ সাহেব। আপনি একজন দক্ষ সঞ্চালক, ধন্যবাদ আপনাকে। এবং সাথে সাথে বাংলা ভিশনের সকল কর্মী, দক্ষ কলাকুশলী, শিল্পী, আপনারা যে সুযোগ্য পরিচালনায় দর্শকদের জন্য অনুষ্ঠান উপহার দিয়ে থাকেন, সেজন্য আপনাদের অভিনন্দন। এবং শুধু দর্শক, অগণিত দর্শক যারা এই অনুষ্ঠান আপনারা দেখছেন, তাদেরকেও আমি আমার সম্মান এবং শ্রদ্ধা জানাই। আপনি যে প্রসঙ্গটি উত্থাপন করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রসঙ্গটি। দেখুন, ব্রাজিল এবং আর্জেন্টিনা এই 2টো দলকে নিয়ে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর প্রায় সমস্ত দেশগুলোতেই সেখানে দুটি দলের প্রতি তাদের শ্রদ্ধা সমর্থন ব্যক্ত করে থাকেন।
গত গভীর রাত্রে যে খেলাটি হয়ে গেল, আমার ব্যক্তিগত অভিমত হলো ব্রাজিল কিন্তু আগের ফর্মে আর নাই। সেই ব্রাজিলের সেই খেলা, আমি পেলের কথা বাদ দিলাম, তখন পেলের খেলা আমরা দেখিনি। পরবর্তী সময় সক্রেটিস যেন সেই গ্রিক দার্শনিকের মতোই, এমন একজন সক্রেটিস পাহাড়ের মতো সেখানে আপনার মধ্য মাঠে, সেখানে রক্ষণ ভাগ, আক্রমণ ভাগ সব কিছু সামলে নিত। তেমন সক্রেটিসকে পাইনি আমরা রোনালদোকে পাইনি, রোনালদিনহোকে পাইনি, এই সমস্ত খেলোয়াড়দেরকে পাওয়া যায়নি। পরবর্তী সময়ে যাদেরকে পাওয়া গিয়েছে, কাকা, সে বেশি দিন টিকতে পারেনি। তারপরে নেইমারকে নিয়ে যতটা বলা হয়েছে ততটা নয়। ব্রাজিলের যে অবধারিতভাবে পরাজিত হবে আমি মনে করেছি তাই। এর আগে প্রথম খেলাটাই তারা স্লো, আক্রমণ ভাগ দুর্বল, এবং বলটা শুধু নিজেদের মধ্যে যখন আদান প্রদান করছে, সেই ছন্দময় খেলা আর ব্রাজিলের নেই। সেই নান্দনিক খেলা ব্রাজিল উপহার দিতে পারেনি। সেই জন্য নরওয়ের কাছে যে পরাজিত হয়েছে, এটা অত্যন্ত দুঃখ বেদনাদায়ক হলেও ব্রাজিল সেই খেলা উপহার দিতে পারেনি। তার বিশ্বব্যাপী তার বিরাট সমর্থকদেরকে হতাশ করেছে। পাশাপাশি আমি আর্জেন্টিনার কথা বলবো। আর্জেন্টিনা একমাত্র দল যারা তাদের ধারাবাহিকতা বজায় রেখেছে ম্যারাডোনার পরে। এবং মেসি জন্মগ্রহণ করেছে এমন একটি শহরে, যেই শহরে ডক্টর আর্নেস্টো চে গুয়েভারা জন্মগ্রহণ করেছিলেন। আমি চে গুয়েভারার পরে যখন বই লিখি, তখন আমি একটা তথ্য পেলাম যে এখানে তো মেসি জন্মগ্রহণ করেছে। চে গুয়েভারা কিন্তু খেলাধুলায় ভালো ছিলেন, ফুটবল, সুইমিং, বাস্কেটবল, বিভিন্ন খেলা উনি খেলেছেন আর কি। তো মেসি ওই একই শহরে জন্মগ্রহণ করেছে। এবং মেসি আজ থেকে 10 বছর আগে মেসি একবার বলেছিল আমি বিদায় নেব। আমি আমার ফেসবুকে লিখেছিলাম, মেসির বিষয়ে আমি লিখেছিলাম যে দর্শকরা হয়তো বলবে যে সেখানে মেসি যেন বিদায় না নেয়, এরকম একটা চিন্তা ছিল। তা আজকের যে খেলা, এই খেলাতে অনেকটা, সত্যি কথা বলতে গেলে খেলার সামনের যে সময়গুলো আছে, খেলার সৌন্দর্য অনেকটাই নষ্ট হবে, প্রতিযোগিতা অনেকটাই নষ্ট হবে। আপনি জানেন নিশ্চয়ই যে জার্মানের মতো একটা দেশ, এরকম ফুটবল একটা টিম আউট হয়ে গেছে। ইতালি তো আসতেই পারেনি। তাহলে নতুন যে টিমের মধ্যে আমাদের বিরাট উপহার দিয়েছে কেপ ভার্দে, একটা ছোট্ট দেশ, কিন্তু যদি সেখানে আত্মশক্তিতে যদি বলীয়ান হয়, বিশ্বাসযোগ্যতা থাকে, তাহলে বিরাট বিজয় অর্জন করতে পারে। সুতরাং আজকে আমাদের ভবিষ্যতে সামনের যে ফুটবল খেলাগুলো আছে, আমাদের গভীর আগ্রহের সাথে অপেক্ষা করতে হবে যে সেই খেলা কোন পর্যায়ে যেতে পারে। একজন খেলোয়াড়ের তো স্বপ্ন বিশ্বকাপ, তো এই যে নেইমার তার কেরিয়ারের শেষের দিকে বলা চলে, তো তার হাতে যে বিশ্বকাপ উঠলো না, এবং এই বিষয়টি মানে আপনাকে কীভাবে বিশ্লেষণ করেন? বা নেইমার তো আপনার ধরুন ঘোষণা করে দিয়েছে সে আন্তর্জাতিক ফুটবল থেকে সে অবসর করেছে, এবং সেখানে ব্রাজিলের শুধু জনগণই নয়, সারা পৃথিবীর ব্রাজিল সমর্থকদের অন্তরটা ভেঙে গেছে। কারণ সকলেরই একটা আশা ছিল হয়তো বা এবার ব্রাজিল যেতে পারবে, কিন্তু ব্রাজিলের সেই ফর্ম কিন্তু আর এখন নেই। আর নেইমার তো খেলতেও পারেনি, সে আহত ছিল, সেখানে টিমে নেমে খেলতে পারেনি। সুতরাং ব্রাজিলের এই বিদায় এখন যেটা সত্য, সেই সত্যকেই মেনে নিতে হবে। তবে ফুটবলের যে আপনি নিশ্চয়ই জানেন যে ইউরোপিয়ান ফুটবল এবং ল্যাটিন আমেরিকান ফুটবল সব কিছু মিলিয়ে আগের যে প্রতিভাগুলো ছিল এখন কিন্তু সেই প্রতিভাগুলো পাওয়া যায় না। অবশ্য সর্বক্ষেত্রেই আপনি দেখবেন যে শুধু ফুটবলই নয়, ক্রিকেট এবং অন্যান্য জায়গাও কোথায় যেন একটা স্তব্ধ হয়ে গেছে। সচিন পর্যন্ত এসেই আর প্রতিভা নেই, ওয়াসিম আকরাম, ইমরান খানের পরে আর সেরকম প্রতিভা নেই। বাংলাদেশ শুধুমাত্র নতুন সৃষ্টি হচ্ছে ক্রিকেটের ক্ষেত্রে, সারা পৃথিবীতেই কিন্তু বিখ্যাত যে সমস্ত ইংল্যান্ড বলেন, অস্ট্রেলিয়া বলেন, ক্রিকেটের সেই অবস্থান নেই। আর ইংল্যান্ডের ফুটবলও চমক সৃষ্টি করেছিল, কিন্তু সেটা তো আর এখন দেখা যায় না অতটা। একমাত্র কেপ ভার্দেকে আমরা দেখলাম অনেক দূর এগিয়ে গেছে। ল্যাটিন আমেরিকার কিছু কিছু দেশ তারাও কিছুটা কিন্তু এগিয়েছে, এটাও ঠিক। কলম্বিয়া, ইকুয়েডর,
এরাও কিছুটা করেছে, কিন্তু উরুগুয়ে কিন্তু যেখানে প্রথম বিশ্বকাপ হয়েছিল সেই উরুগুয়ে পিছিয়ে পড়েছে আর কি। সুতরাং ব্রাজিলের জন্যই আজকে সমস্ত কিছু আজকে হাহাকার পড়ে গেছে, এটা অস্বীকার করার উপায় নেই। এবং নেইমারের জন্য এটা দুর্ভাগ্য যে তার নেইমারের জন্য একটা দুর্ভাগ্য, এটাই হয়তো তার শেষ খেলা ছিল, কিন্তু সে সেমিফাইনাল বা ফাইনাল কোনোটাতে সেখানে যেতে পারল না। আরেকটা জিনিস কিন্তু খেয়াল করবেন যে ব্রাজিল কিন্তু প্রথমেই আপনার একটা পেনাল্টি পেয়েছিল আর কি, সেই পেনাল্টিটাকে কিন্তু মিস করেছে। একটা পেনাল্টি যদি দিতে পারতো তাহলে এই খেলার হয়তো বিষয়টা সম্পূর্ণ পাল্টে যেত, এই কথাটাকে কিন্তু অস্বীকার করে উপায় নেই। তো আমরা অন্য একটা আচ্ছা, মেসির ব্যাপারে দেখেন একটা কথা কিন্তু আমি ওখানে লিখেছিলাম মেসিকে আর কি, যে ওই যে না আলবিদা না কহো না, মেসি আলবিদা না কহো না, তুমি বিদায়ের কথা বলো না, এইরকম ধরনের একটা বিষয় কিন্তু দেখবেন এবারও উঠবে। মেসিকে এতটাই ভালোবাসে সকলে। যে আপনি যে প্রসঙ্গটা উত্থাপন করেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাত্রে খেলা অনেকে দেখেনি, কিন্তু মন ভেঙে গেছে অনেকের। তবে মন ভাঙার কিছু নাই, ফুটবল আবার শিল্প, নান্দনিক শিল্পে রূপান্তরিত হোক, এটা আমরা আশা করব। একটা ব্যক্তিগত প্রশ্ন, আপনি কোন দলের সাপোর্টার? আমি ব্রাজিলকেই সমর্থন করি। আচ্ছা, কিন্তু আলোচনায় তো দেখলাম যে আপনি আর্জেন্টিনার প্রতি আলাদা একটা ভক্তি আছে। আর্জেন্টিনার জন্য বললাম এই জন্য, তার ফুটবলের প্রতি তাদের যে নিষ্ঠা, তাদের যে শ্রম, সেটার প্রতি আমার শ্রদ্ধা জানাতে হবে। যে মেসিকে আমিও হয়তো বলবো, মেসিকে যে মেসি আলবিদা না কহো না, তুমি বিদায়ের কথা বলো না। কী জন্যে? যে তার খেলার কৌশল এবং ভালো খেলার উপহার তো আমাকে দিতেই হবে, তাই নাকি? অবশ্যই, মানে মহাতারকারা ব্যর্থ হলে সবারই কষ্ট হয়, সকলেরই কষ্ট, এবং তারা সফল হলে আমরা সবাই খুশি হই। জি জি, জি। এটাই সত্যি। আমরা এখন অন্য প্রসঙ্গে জি, যাচ্ছি। অবশ্যই। সেটা হচ্ছে যে দৈনিক আমার দেশ, আমার দেশের প্রধান শিরোনাম, পলাতক 3 জেনারেল এখন কলকাতার সেনা এলাকায়। এর মধ্যে হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল বরখাস্ত মুজিব, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আকবর এবং মেজর জেনারেল কবির। তো এই বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাই। দেখুন, আমি এই বিষয়ের উপর একটি কথা বলতে যে আপনাকে বলি, প্রধানমন্ত্রী তারেক রহমান চীন ভ্রমণের আগে আমাদের একটি, যার নাম দেওয়া হয়েছিল হাই লেভেল ডেলিগেশন, চীন ভ্রমণের জন্য চীনের কমিউনিস্ট পার্টি আমন্ত্রণ করেছিলেন। সেখানে আমাদের বিএনপির মহাসচিব এবং মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই ডেলিগেশনের নেতৃত্ব দিয়েছিলেন। এই ডেলিগেশনের সদস্য সংখ্যা অনেক ছিল, 21 সদস্য বিশিষ্ট। আমি একজন সিনিয়র সদস্য ছিলাম। 10 দিনের এই সফরে চীনের সাথে কি চুক্তি হবে, কি আলোচনা হবে, সমস্ত কিছু কিন্তু নির্ধারিত হয়েছিল, আমরা জানতাম। কিন্তু একটি বিষয়ে কিন্তু চীনারা, দেখলাম চাইনিজ কমিউনিস্ট পার্টি, তাদের নেতারা, যে কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারে তারা কোনোদিন হস্তক্ষেপ করেনি, হস্তক্ষেপ করবে না। এইটা হলো তাদের রাষ্ট্রীয় মূলনীতি, চীনা কমিউনিস্ট পার্টির নীতি। আমাদের দেশ ভারত, আমাদের পার্শ্ববর্তী দেশ, নিকটতম প্রতিবেশী, আমাদের বন্ধু রাষ্ট্র, আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা, অনেক কিছুর সাথে তাদের মিল আছে। এখনও আমরা মুম্বাই বা বোম্বের ছবি দেখে আমরা উল্লসিত হই। আমরা ভারতের এই পশ্চিমবঙ্গের যে ভাষা, বাংলা ভাষা একই। আমাদের এত উদারতা থাকা সত্ত্বেও আজকে ভারত কেন আমাদের অভ্যন্তরীণ দেশে হস্তক্ষেপ করে? এটা কি লজ্জাজনক নয়? আধুনিক রাষ্ট্র ব্যবস্থা, আধুনিক রাষ্ট্রচিন্তার মধ্যে অন্য কোনো দেশের উপরে হস্তক্ষেপ কখনোই বৈধ হতে পারে না। এই জেনারেলরা যারা গিয়েছেন তারা আমাদের দেশে যা কিছু করেছেন, এবং আপনি নিশ্চয়ই জানেন যে হত্যাকাণ্ড এবং গুমঘর করেছেন তারা, কত ধরনের নির্যাতন, কত কি করেছেন। এরপরেও আবার এই দেশের উপরে তারা সেখানে প্রবেশ করতে চায়, ষড়যন্ত্র করতে চায়, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। আর ভারতই বা কেমন দেশ, যারা ধর্মনিরপেক্ষতার কথা বলতেন তারা সরাসরি একটি ধর্মকে আমি বলি মুসলিমদের প্রতি, তারা এইভাবে কি করে একজন মুখ্যমন্ত্রী বলে মুসলমানদের ভোট পায়নি? অনেকে শোনা যায়, অনেক কথাই সত্য কিনা জানি না, কোরবানির ক্ষেত্রে তারা বাধা প্রদান করেছে, ধর্মীয় অনেক আচরণ ভেঙে দিয়েছে। কিন্তু বাংলাদেশের আমরা যারা বাস করি, আমি ছাত্র ইউনিয়ন করতাম,
আমি সেই ছাত্র ইউনিয়নের যে আদর্শ ছিল অসাম্প্রদায়িক চেতনা, এবং আমাদের মধ্যে এখনও এটা আছে। ভারত অত্যাচার করলেও আমাদের বাংলাদেশের যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি, জৈন যারা বাস করছেন, তারা আমাদের ভাই, তারা আমাদের বন্ধু, তারা আমাদের পরিবারের সদস্য। তারা কখনোই যেন না মনে করে এটা আমার দেশ নয়। সুতরাং আজকে জেনারেল বলুন, আওয়ামী লীগের যে সমস্ত যারা আছেন, তারা আজকে আশ্রয় নিয়ে আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র করবে, উচিত নয়। মুক্তিযুদ্ধের আদর্শ তো এটা ছিল না। মুক্তিযুদ্ধে তো আমাদের ওখানে 1 কোটি মানুষ আশ্রয় নিয়েছিলেন, আমরা তাদের জন্য কৃতজ্ঞ। কিন্তু এটাও সত্য যে আপনার স্ট্র্যাটেজিক্যালি ভারত পাকিস্তানকে দুর্বল করার জন্য তাদের আরেকটি চিন্তা ছিল যে যাতে দুর্বল হতে পারে। আর আমরা চেয়েছিলাম মুক্তি, পাকিস্তানের শাসন, শোষণ, নির্যাতন থেকে মুক্তি। সুতরাং যেই জেনারেলরা ওখানে আশ্রয় নিয়ে এগুলো করছেন, আওয়ামী লীগের পলিটিশিয়ানরা করছেন, তাদের শুভবুদ্ধির উদয় হোক, আর বাংলাদেশে মানুষরা যেন সচেতন হয়। জি, আমরা আরেকটাই সংবাদে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, যেটা হচ্ছে গতকালকে পরিপত্র জারি করা হয়েছে, সরকারি অনুষ্ঠানে ব্যানার ফেস্টুনের প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। জি, তো এই সিদ্ধান্ত নিশ্চয়ই ভালো। তো অবশ্যই ভালো, অবশ্যই ভালো। এই জন্যই বলতে হবে যে প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু এখানে এসে অত্যন্ত সাধারণ বেশে, উনি কথা কম বলছেন, কারো প্রতি আক্রমণাত্মক ভাষা ব্যবহার করছেন না। এবং এটাও আপনি একমত হবেন ভাই, আপনি তো অনেক অভিজ্ঞ মানুষ, যে রাজনীতির যে কতগুলো ভাষা আছে, এই পরিভাষাগুলো ব্যবহার করা উচিত। এই ভাষা যদি না শেখা যায় তাহলে কখনোই রাজনীতিতে উন্নতি করা যায় না। তারেক রহমান একটিও খারাপ কথা বলেননি, একটিও এমন শব্দ এ দেশের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী ব্যবহার করেছেন যা জনসমক্ষে কখনো উচ্চারণ করা যায় না। সেটা উচ্চারণ করলে মানুষ ক্ষুব্ধ হবে, ব্যথা পাবে, কষ্ট পাবে। তারেক রহমান সাধারণভাবে আছেন। তিনি এই যে সিদ্ধান্তটা গ্রহণ করেছেন, এটা অত্যন্ত ভালো সিদ্ধান্ত। অনেক সময় দেখা গিয়েছে যে বড় বড় আপনার সেখানে ব্যানার, ফেস্টুন অনেক টাকা খরচ করে সেখানে এত কিছু খরচ করেছে, সেগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে যাক, এইটা একটা ভালো সিদ্ধান্ত। এবং আরেকটি সিদ্ধান্ত নিয়েছেন, নিশ্চয়ই জানেন, যে তাকে যেন নিরাপত্তার চাদরে ঢেকে রেখে জনগণ থেকে যেন বিচ্ছিন্ন না করা হয়। তার ব্যক্তিগত যে দেহরক্ষীরা যারা থাকবেন, বাহিনী থাকবে, এটিও একটি ভালো সিদ্ধান্ত। এবং এটাও ঠিক যে আত্মরক্ষার জন্য বা নিজেকে রক্ষা করার জন্য একটি নিশ্চয়ই নিরাপত্তা রক্ষীদের প্রয়োজন, কিন্তু এটাও সত্য যে মানুষের থেকে যেন বিচ্ছিন্ন না হয়। আমি এই প্রসঙ্গে একটি উদাহরণ দিতে পারি। কয়েকদিন আগে আপনি নিশ্চয়ই দেখেছেন যে একটি দেশটির নাম হচ্ছে সম্ভবত উরুগুয়ে, ওই একটা প্রেসিডেন্ট ছিলেন। প্রেসিডেন্ট কী করেছেন, তিনি একটা খামার বাড়িতে থাকতেন, তার যে বেতন পেতেন তার মানে 95% টাকাই তিনি তার মানুষের ওই অনুদানের জন্য দান করেছেন। তিনি খামারের কাজ করতেন, 2 জন দেহরক্ষী রেখেছিলেন এবং অত্যন্ত সাধারণভাবে থাকতেন। তিনি সেখানে একটা রাষ্ট্র পরিচালনা করেছেন। এটা একটা বিরাট উদাহরণ। তারেক রহমান যদি এটা করতে পারেন, সাধারণভাবে চলে যদি মানুষের জন্য কিছু কাজ করতে পারেন, নিশ্চয়ই মানুষ মনে রাখবে। ওইটাই তো ইতিহাস। সুতরাং একে আমরা অভিনন্দন জানাতে পারি, ভালো অবস্থান বলে আমরা মনে করতে পারি যে উদাহরণ হয়ে থাকুক। আমরাও দেখতে পাচ্ছি যে বিভিন্ন সরকারি অনুষ্ঠান মানেই হচ্ছে মানে টাকার একটা তসরুপ বা মানে অনেক ব্যয়বহুল হয়ে থাকে। অবশ্যই তো আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান সেই বিষয়টিতেও মানে কৃচ্ছতা সাধন করছেন। অবশ্যই, একেবারে মানে খাবার দাবার থেকে শুরু করে অনুষ্ঠান সবকিছুতেই। তো এবং তিনি এখন যে রাজনীতিতে করছেন, সেটা আপনি রাজনীতিতে গুণগত পরিবর্তন যেটা মানুষ চেয়েছিল সেদিকেই যাচ্ছে কিনা? হ্যাঁ, আমি মনে করি যে গুণগত পরিবর্তনের পথেই এখন যাত্রা শুরু হয়েছে, এবং সেই গুণগত পরিবর্তনের পথ ধরে যদি এগোতে পারে ধীরে ধীরে, তাহলে নিশ্চয়ই একটা ভালো অবস্থান সৃষ্টি হবে বলে আমার ধারণা। আপনি নিশ্চয়ই এখানে দেখেছেন যে আরও অনেকগুলো বিষয় গ্রহণ করেছে চিকিৎসার ক্ষেত্রে। চিকিৎসা তো আপনার এই কার্ড একটা দেওয়া হবে, কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোকে আপনার সুপার স্পেশালাইজড হসপিটালে রূপান্তরিত করবার জন্য একটা সিদ্ধান্ত হয়েছে, যাতে করে আমাদের বিদেশে না যেতে হয়, যাতে করে আমাদের বৈদেশিক মুদ্রা খরচ না করতে হয়। এটা কিন্তু অত্যন্ত একটা ভালো
সিদ্ধান্ত বলে নিশ্চয়ই আপনি স্বীকার করবেন আর কি। এটাও আজকের পত্রপত্রিকায় আছে। এই ধরনের আরও অনেকগুলো আপনার স্কুল কলেজ এবং বিভিন্ন জায়গায় আধুনিক শিক্ষা পদ্ধতির সিদ্ধান্তগুলো কিন্তু গ্রহণ হচ্ছে। এই বিষয়গুলো যদি হয় তাহলে নিঃসন্দেহে একটু ভালো অবস্থান হবে। আরেকটি কথা আপনাকে বলি, আমরা চীন থেকে ভ্রমণেই যে অভিজ্ঞতা বা যে চুক্তিগুলো হয়েছে, অনেকে বলেছে সব চুক্তি তো হয় না, হবে না। কারণ একটা চুক্তি করতে হলে এমওইউ হবার পরে অনেক আলোচনা হবে, তার বাজেট নির্ধারণ, কত টাকা খরচ হবে, কিভাবে আসবে, কিভাবে ডেরা পাওনা কীভাবে হবে, এটা অনেক আলোচনার প্রয়োজন। যেমন আমরা ওখানে অনেকগুলোতে গিয়েছি, ওই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিশ্চয়ই জানেন আপনি, সেই সমস্ত আমরা গেলাম, সেই সমস্ত ইন্ডাস্ট্রিগুলোতে আমরা অবাক হলাম, এবং আমাদের সাথে এই চুক্তিগুলোও সেখান থেকে হবে। এবং আমাদের তিস্তা পরিকল্পনা, যে মহাপরিকল্পনা, সেটা অবধারিতভাবেই হবে। আরও অনেকগুলো বিষয় আছে, যখন আসবে তখন আমরা নিশ্চয়ই সেটা নিয়ে আমরা কথা বলব। রাজনীতি নিয়ে যেহেতু কথা বলছিলাম, যে দেশের মানুষ এবং তরুণ প্রজন্মটা চাওয়া ছিল যে যে খিস্তি খেউরির রাজনীতি, মানে দোষারোপ, তারপর মারামারি হানাহানি, সেদিক থেকে কি রাজনীতি কিছুটা মানে সুস্থ রাজনীতির পথে দিকে ধাবিত হচ্ছে কিনা? হ্যাঁ, আপনি খুব চমৎকার কথা বলেছেন। এই যে খিস্তি খেউর ভাষা ব্যবহার, এগুলো কিন্তু ইদানিং খুব বেশি দেখা যাচ্ছে, আগেও দেখা গিয়েছে। এটা কিন্তু সুস্থ রাজনীতির পথে অনেক বাধার স্বরূপ। এবং যারা তরুণ প্রজন্ম, যারা রাজনীতির পথে আসবে, তারা এই ধরনের ভাষা, এই ধরনের শব্দ প্রয়োগ কখনোই আমরা আশা করি না। এবং সুস্থ রাজনীতির ক্ষেত্রে এটা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। এটা পরিহার করা উচিত সকলেরই। এবং সবসময় ইমোশনাল হয়ে সব কথা বলা যাবে না। তার মস্তিষ্ককে চালু রাখতে হবে, ভদ্র, সৌজন্য এবং মার্জিত হতে হবে। তাহলেই মাত্র আমাদের সুস্থ রাজনীতি আমাদের এখানে পরিপক্কতা লাভ করতে পারে। গতকালকে ইরানে খামেনির জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং লাখো মানুষ সেখানে ছিলেন, তার 3 ছেলেও ছিলেন, যদিও মুস্তফা খামেনিকে সেখানে দেখা যায়নি। তো এবং ট্রাম্প বলেছেন যে মানে তার ধারণা ছিল যে খামেনিকে মানুষ ঘৃণা করে, কিন্তু মানুষের এত উপস্থিতি, এত ভালোবাসা থেকে সে নিজেও অবাক হয়েছে আর কি। তো খামেনির জানাজা নিয়ে আপনার মন্তব্য শুনতে চাই। আচ্ছা, এই প্রসঙ্গে আমি আপনাকে একটু বিস্তৃত বলতে চাই যে আজকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল কিন্তু ইরানের কাছে পরাজিত হয়েছে। এবং ইরান এমন একটি সভ্যতার দেশ, আপনি নিশ্চয়ই জানেন যে হাজার হাজার বছর আগে কোনো দিন পরাধীন হয়নি। এবং ইরানে কিন্তু আহমেদ সাফা একটা কথা বলেছিলেন যে ইরানে কিন্তু আরবি ভাষা কিন্তু ইরানে চালু নেই। তাদের নিজস্ব যে পার্সি ভাষা, সেই ঐতিহ্য নিয়ে আছে, এবং তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তাদের ধারা অনুযায়ী। এই প্রসঙ্গে আমি আপনাকে একটি কথা বলতে পারি, সেটা হলো 1989 সালের কথা। তখন আমি একবার আপনার ডিপিআরকে, যাকে উত্তর কোরিয়া বলা হয়, সেখানে গিয়েছিলাম আপনার অক্টোবর মাসে। চীন ভ্রমণের পরে সেখানে যে আমি যখন পিয়ংইয়ংয়ে গেলাম, ওরাই আমন্ত্রণ করেছিল, এটা একটা ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন করতাম সেখান থেকে। তো আমি যখন আমাদের বিমানটা যখন উত্তর কোরিয়ার পিয়ংইয়ংয়ে যখন থামলো, তখন তারা ঘোষণা দিল যে একটু সময় লাগবে আপনাদের নামতে। ঘটনাটা কি? ঘটনা আমি তাকিয়ে দেখলাম যে ওখানে আরেকটি বিমান আছে, সেখানে লেখা আছে ওই ইসলামিক রিপাবলিক অফ ইরানিয়ান এয়ারলাইন্স। দরজা খুলে দেখলাম যে একজন পাগড়ি পরা, দীর্ঘদেহী, সুশ্রী একজন মানুষ নামছেন। আমি তো জানালে দেখেই বুঝলাম যে ইনি হলেন ইরানের প্রেসিডেন্ট আলী আকবর হাশেমি, উনি নামছেন আর কি। আচ্ছা, অর্থাৎ রাফসানজানি উনি নামছেন। তো উনি নামলেন, আমিও নেমে গেলাম। তো আমাদের জন্য ওখানে যে বিশাল হোটেলের ব্যবস্থা করা হয়েছিল, ওরা আমন্ত্রণ জানিয়েছিল। আমি রাষ্ট্র অতিথি ছিলাম। 89 কিন্তু আজকের কথা নয়, আমি 2বার গিয়েছি, 91-এ গিয়েছি। তো তারপর আমরা ওখানে বিশাল হোটেলের লাউঞ্জে যখন আছি, তখন এক ভদ্রলোক যাচ্ছিলেন। তো আমাদের এখানে মিস্টার কিম এবং মিস্টার পার্ক ছিলেন। ডেকে আমার সাথে পরিচয় করে দেন এক ভদ্রলোকে। ওনারা বললেন যে উনি হচ্ছেন ডক্টর আব্দুল কাদির খান, ভাইস প্রেসিডেন্ট পাকিস্তান ডিপিআরকে ফ্রেন্ডশিপ সোসাইটি। আর আমাকে পরিচয় করিয়ে দিলেন বাংলাদেশ ডিপিআরকে ফ্রেন্ডশিপ সোসাইটির, আমি কালচারাল সেক্রেটারি ছিলাম। তো উনি অনেক, কাদির খান সাহেব তো দেখেই আমি বুঝতে পারলাম
যে ঘটনাটা কি, রাফসানজানি কাদির খান, অর্থাৎ ইরান, পাকিস্তান, উত্তর কোরিয়া মানে ডিপিআরকে, অন্যদিকে চীন। আমি তখনই বুঝে ফেলেছি, আজকের কথা নয় কিন্তু, যে পারমাণবিক বিষয়ে কোনো রকম কিছু হবে। এবং এই ঐতিহাসিক তথ্যটা আপনাকে আমি দিলাম যে আমি এখন শিওর যে ইরানের হাতে পারমাণবিক বোমা আছে। তারা সহ্য করছে, সহ্যের চূড়ান্ত সীমা তাদের সংস্কৃতির ঐতিহ্য। এবং খামেনিকে যে তারা এত সম্মান, এত শ্রদ্ধা করছেন এবং শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, এখনও কিন্তু তারা বলছেন যে ট্রাম্পকে সেখানে হত্যা করে প্রতিশোধ নেবেন, ইসরায়েলের নেতানিয়াহুকে তারা প্রতিশোধ নেবেন। এই কথাটা অনেকে বলছেন, রাষ্ট্রীয়ভাবে বলছেন, আমি বলছি না এটা। সুতরাং খামেনির প্রতি এবং তার যে নাতনি, মেয়ের ঘরের এই বাচ্চাটাকে হত্যা করেছে, যে নির্মমভাবে হত্যা করেছে, আজ খামেনি আজকে সারা দুনিয়ার একজন শ্রদ্ধেয়, একজন শহীদ হিসেবে সেখানে শিয়া হোক সুন্নি হোক সকলের কাছেই পরিগণিত হয়েছে। আপনি আরেকটা জিনিস খেয়াল করেছেন, যখন খামেনিকে শ্রদ্ধা জানানোর জন্য এসছেন, সৌদি আরব থেকে যারা এসছেন, সেখানে একটা কোরআনের একটা আপনার আয়াত সেখানে করা হয়েছে যে যারা অন্যায় করবে সে অন্যায়ের বিরুদ্ধে ইসলামের নিয়ম অনুযায়ী থাকতে হবে। আমি করতে পারবো না, এক একটা দেশ থেকে যখন আসছে তাদেরকে ওখান কোরআন শরীফ থেকেই তারা সেখানে ওটা করে দিয়েছে, তাদেরকে সতর্ক করে দিয়েছে। সুতরাং পার্সিয়ান ইরানিদের যে কালচার, তাদের যে দৃষ্টিভঙ্গি, সেটা নিয়ে তারা ঐতিহ্যগতভাবে তারা মাথা উঁচু করে আছে। সুতরাং ইমাম খামেনিকে যে শ্রদ্ধা জানিয়েছে সেটা বিরল। তাকে নিয়ে যাওয়া হবে নাজাফে, কারবালাতে নিয়ে যাওয়া হবে, তারপরে মাসাদে তার যেখানে জন্মভূমি সেখানেই তাকে সম্পূর্ণভাবে দাফন কাফন, সেখানেই সমস্ত কিছু দাফন হবে। সুতরাং ইরানিদের বৈশিষ্ট্য, তাদের কালচার, এটা সম্পূর্ণই ভিন্ন। আর ট্রাম্প পরাজিত হয়েছে, সেটা সে বুঝতে পেরেছে যে ইরানকে দমন করা যাবে না। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেষ প্রান্তে প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কাল দেখা হবে একই সময়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।